আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে, সরাসরি আশিসদার কাছে যাব। আশিসদা, যে ট্রেন্ড দেখা যাচ্ছে, আমাদের সঙ্গে বামেদের পক্ষ থেকে অতিথি রয়েছেন, তিনি বলছেন যে এটা তো মানে এই ট্রেন্ড বদলাতেও পারে, তারা যথেষ্ট আশাবাদী বাম বা কংগ্রেস যে মহাগঠবন্ধন জিততেও পারে, এই জায়গা থেকেও ঘুরতে পারে। আপনার বিশ্লেষণ কি এক্ষেত্রে? আপনার সঙ্গে যে বামপন্থী প্রতিনিধি রয়েছেন তাকে আমার শুভেচ্ছা রইল, কিন্তু এখন পর্যন্ত এই বেলা 11টা পর্যন্ত যে ট্রেন্ড সেটা নিয়ে আমরা কথা বলছি, এটা স্পষ্ট যে এটা ঘোষিত ফলাফল নয়, ট্রেন্ড। এবং এই ট্রেন্ড একটা মানে অকল্পনীয় পরিস্থিতিতে পুরো ঘুরে যেতে পারে এরকম কেউ বলতে পারেন, এখনও বলবার সময় আছে, কিন্তু এখনও পর্যন্ত এটা ট্রেন্ড। আমি যে কথাটা বলবার জন্য দাঁড়িয়েছি মূলত যে ভোট প্রাপ্তির দিক থেকে দেখা যাচ্ছে যে প্রায় 12% তফাৎ হয়ে দাঁড়িয়েছে। 47% কাছাকাছি ভোট এনডিএ পেয়েছেন, আর 35 থেকে 36% মতো ভোট মহাগঠবন্ধন পেয়েছেন। সুতরাং এই দুই প্রধান জোটের মধ্যে ভোটের পার্থক্য প্রায় 12%। অন্যান্যরা 17-18% ভোট পাচ্ছেন। এইটার থেকে দেখা যাচ্ছে যে ভোটের দিক থেকেও, ভোট প্রাপ্তির দিক থেকেও যখন 10%-এর বেশি ডিফারেন্স হয়ে যায় তখন একটা সুইপিং ভিক্টরি হয় সাধারণত, যারা এগিয়ে যায় 10%-এর বেশি। এখানে ভোটের ফলাফল আর আসনে এগিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি দেখা যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিজেপি সবথেকে বড় পার্টি হবে না জেডিইউ সবথেকে বড় পার্টি হবে, এটা নিয়ে একটা খুবই মানে নেক টু নেক চলছে আর কি, যেটাকে বলা যায় ঘাড়ে ঘাড়ে লড়াই। কখনো কখনো দেখাচ্ছে জেডিইউ একটু এগিয়ে যাচ্ছে, কখনো জেডিইউ 2-1টা আসনে পিছিয়ে পড়ছে, বিজেপি এগিয়ে যাচ্ছে। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় যে এই দুটি দলই 101টি করে আসনে লড়েছে, সেক্ষেত্রে এক একজন যদি 80-82টা করে আসন পায়, অর্থাৎ 80-82% সাকসেস রেট যদি হয়, সেটা ভারতের নির্বাচনী ইতিহাসে বেশ উল্লেখযোগ্য ঘটনা। চুলচেরা বিশ্লেষণ পরে নিশ্চয়ই চালিয়ে যেতে হবে। তৃতীয় যে ব্যাপারটা এখনো পর্যন্ত এসে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে নীতিশ কুমার যে খানিকটা খর্ব হয়ে গেছিলেন গত ভোটে, যেহেতু লোক জনশক্তি পার্টি, চিরাগ পাসওয়ানের পার্টি, তারা নীতিশ কুমারদের যেখানে যেখানে প্রার্থী ছিল তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিয়েছিল, তার ফলে 20-21টা সিটে নীতিশ কুমারের দল তখন হেরে গিয়েছিল এবং সব মিলিয়ে নীতিশ কুমারের রেজাল্ট 2020 সালে তেমন ভালো হয়নি। কিন্তু এবারে যে কামব্যাক, নীতিশ কুমার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, তার নাকি মানসিক স্বাস্থ্য ভালো নেই, তার শরীর টরীরও ভালো নেই, তাকে নাকি সরিয়ে রাখা হচ্ছে, তাকে কথা বলতে দেওয়া হয়নি, তার কথা ভিডিও করে প্রচার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হয়েছে। মূলত তেজস্বী যাদবরা এমন অভিযোগও করেছেন যে তাকে ইচ্ছে করে অসুস্থ করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও কখনো এসেছে। কিন্তু এইবারে যে কামব্যাক হলো জেডিইউর, গতবারের থেকে প্রায় দ্বিগুণ আসন পেয়ে, সেটা কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে টাইগার আভি জিন্দা হ্যায়, কোনো কোনো সংবাদ মাধ্যম অন্য কোনো হেডলাইন করছে, কিন্তু এবারে বিহারের ভোটে এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আমাদের সামনে আসলে একটা আপডেটও পাচ্ছি আমরা যে তেজস্বী যাদব, যিনি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি পিছিয়ে পড়েছেন। দেখো, আমি এই খবরটা একটুখানি শুনে তারপরে এখানে দাঁড়িয়েছি যে 1700-1800 ভোটে হয়তো একটু পিছিয়ে পড়েছেন, তবে রাঘবপুর শেষ পর্যন্ত তেজস্বীকে কাছে টেনে নেবে না, ফেরত দিয়ে দেবে, এটা এখনও বিশ্বাস করতে আমার অসুবিধা হচ্ছে। আরেকটু সময় যাওয়ার পরে এটার ব্যাপারে কিছু মন্তব্য করাই ঠিক হবে। একদমই। অনেক ধন্যবাদ আশিসদা, আপনাকে। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেমনটা আপনাদের জানালামও যে রাঘবপুর এই কেন্দ্রে তেজস্বী যাদব তিনি পিছিয়ে পড়েছেন, এবং আমরা জানি যে এসআইআর-এর পরে কোনো বিরোধী দলই কোনো অভিযোগ করেননি, তেমনি নির্বাচনের দুটো দফার পরেও কিন্তু কোনো বিরোধী দলই কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানায়নি, অর্থাৎ কোথাও ভোটে কারচুপি হচ্ছে, রিগিং হয়েছে, সেই ধরনের কোনো অভিযোগও ওঠেনি। এটাও কিন্তু একটা বিষয়। ফলত এই নির্বাচনে হারের পরে যারাই পরাজিত হোক না কেন, তারা
কি যুক্তি দেবে সেটাও কিন্তু এক্ষেত্রে দেখার বিষয়।